স্টুডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমাদের 165তম এপিসোড, আর আমি সুদীপ রয়েছি তোমাদের সাথে। তোমরা শুনছো প্রেত স্টুডিও। আজ তোমাদের জন্য দুটো ঘটনা রয়েছে। প্রথম যে ঘটনাটি থাকছে সেটি একটি স্টেশনের ঘটনা, এবং দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে সেটি একটি শ্রাদ্ধ বাড়িতে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। তো এই দুটো ঘটনা নিয়েই আজকের 165তম এপিসোড। তো সবাই কানে হেডফোন লাগিয়ে নাও, বিকজ ইউজ হেডফোন ফর বেটার এক্সপিরিয়েন্স। তো বেশি কথা না বলে শুরু করছি আজকের প্রথম ঘটনা। আজকের এই ঘটনাটি একজন রেল যাত্রীর কাছ থেকে শোনা। ঘটনাটি আমি নিজেই তার কাছ থেকে শুনেছি। বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার পথে উনি আমার পাশের সিটেই বসেছিলেন। আমি বসে বসে কমেন্ট পড়ছিলাম। তখন উনি আমাকে জিজ্ঞাসা করেন যে, তুমি কি করো বাবা? তখন আমি বললাম, ইউটিউবে ভূতের ঘটনা শোনাই। তারপরে উনি এই ব্যাপারে কিছু জানতে চাইলেন। আমি মোটামুটি ওনাকে বুঝিয়ে বললাম ব্যাপারটা। তারপর উনি জিজ্ঞাসা করলেন, তুমি ভূতে বিশ্বাস করো? আমি বললাম, হ্যাঁ, কেন করব না, আমার নিজের সাথেও দুবার এমন এক্সপিরিয়েন্স হয়েছে। উনি বললেন, না, এখনকার ছেলেমেয়েরা তো ভূতে বিশ্বাস করে না, তাই শুনলাম। তখন আমি একটু হেসে আবার নিজের কাজে মন দিলাম। একটু পরেই উনি আবার বললেন, বাবা, আমার কাছে না একটা ভূতের ঘটনা আছে, তুমি শুনবে? আমি বললাম, হ্যাঁ, কেন শুনবো না, বলুন। উনি বলতে শুরু করলেন, এটা অনেক দিন আগের কথা। তখন আমি বেকার, কোনো কাজবাজ পাইনি। 23 বছর বয়স আমার। বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। কাজের খোঁজে এখানে ওখানে তখন আমি ঘুরে বেড়াচ্ছি। সপ্তাহে 2 থেকে 3 বার আমাকে কলকাতায় আসতে হতো কাজ খুঁজতে। একদিন একসাথে 2 জায়গায় একই দিনে ইন্টারভিউ পড়ে, আর 2 জায়গাতেই রিপোর্টিং টাইম ছিল সকাল 11টায়। একই সময়ে 2 জায়গায় কি করে যাব? আমার একটা ইন্টারভিউ ছিল দত্তপুকুরে, আর একটা ইন্টারভিউ ছিল রাজারহাটে। দত্তপুকুরে যে ইন্টারভিউটা ছিল, ওনাকে আমি ফোন করলাম এবং আমার প্রবলেমটা বললাম। উনি বললেন, তুমি 3টা নাগাদ চলে এসো। আমিও বললাম, ঠিক আছে স্যার। সকালের ইন্টারভিউতে 50 জন ছিল। শেষ হতে হতে মোটামুটি 2টো বাজে। আমি আমার দ্বিতীয় ইন্টারভিউতে 3:30টায় পৌঁছে যাই। আমি প্রথমে ভাবলাম আমাকেই হয়তো একা 3টের সময় ডেকেছে, আর কেউ হয়তো থাকবে না, আমি একাই হয়তো থাকবো। গিয়ে দেখি না হলেও 8 থেকে 10 জন রয়েছে। শুনলাম ইন্টারভিউ 12টা থেকে শুরু হয়েছে। ওনারা সেই সকাল থেকেই এখানে বসে আছেন। সুতরাং ওনাদের পেছনেই আমার লাইন, আমি সবার শেষে। আমার যখন ডাক পড়ল তখন সন্ধ্যা 7:30 বাজে। ওই অফিস থেকে বের হতে হতে রাত 8টা বেজে যায়। শীতকালের দিন, খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামে। আগে ওখান থেকে বেরিয়ে একটা হোটেলে ঢুকলাম। সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, একটু খেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে তারপর পৌঁছালাম স্টেশনে। দেখি স্টেশন চত্বরটা সম্পূর্ণ ফাঁকা। অন্যদিন কিন্তু এতটা ফাঁকা থাকে না। কেন সেদিন এতটা ফাঁকা সেটা আমি বুঝতে পারলাম না, কিন্তু দোকানপাট মোটামুটি খোলা ছিল। একজন দোকানদারের কাছে শুনলাম পরের ট্রেনটা কটার সময়। উনি বললেন, ট্রেন লেট আছে, আগের ট্রেনটাই আসেনি। একটা ট্রেন ক্যান্সেল হয়েছে মানে বুঝতেই পারলাম পরের ট্রেনে কপালে দুঃখ আছে, প্রচুর পরিমাণে ভিড় হবে। ট্রেন আসার এখনও অনেক দেরি, তাই আমি প্ল্যাটফর্মের উপরেই ঘোরাঘুরি করছিলাম। 2 নম্বর প্ল্যাটফর্মে দেখলাম একটা চায়ের দোকান খোলা রয়েছে। অনেক লোকজন ওখানে বসে আছে। আমি ওখানে গেলাম। দেখলাম বসার কোনো জায়গা নেই,
দোকান ভর্তি লোক। দোকানদারকে একটা চা আর বিস্কুট দিতে বললাম। উনি দিলেন। আমি চাটা হাতে নিতেই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। তারপর আমি যা দেখলাম সেটা অবিশ্বাস্য। ফোনটা বাজার সাথে সাথে চায়ের দোকান সমেত সমস্ত লোক কোথায় যেন উধাও হয়ে গেল। না আছে কোনো দোকান, না আছে লোকজন, কিন্তু আমার হাতে চায়ের খুঁড়ি এবং বিস্কুট রয়েছে। গরম চা দিয়ে তখনও ধোঁয়া উঠছে। এই ঘটনায় আমার হাত থরথর করে কাঁপতে থাকে। একটা চায়ের দোকান সমেত এতগুলো লোক যারা এখানে বসে চা খাচ্ছিল, কথা বলছিল, তারা হট করে চোখের সামনে কিভাবে অদৃশ্য হতে পারে? আর আমি যদি ভুল দেখি তাহলে চাটা আমার হাতে কিভাবে এলো? পকেটের ফোনটা কেটে গিয়ে আবার বাজতে শুরু করলো। তখন মনে হলো স্বয়ং বজরংবলী আমাকে বাঁচিয়েছেন, কারণ আমার ফোনের রিংটোনটা ছিল হনুমান চালিসা। আর জানো আমার ফোনে ফোনটা কার এসেছিল? ফোনটা ছিল একটা রং নাম্বার। আমি কল ব্যাক করেছিলাম। উনি বললেন উনি ভুল করে কল করেছেন। হয়তো ওই চাটা খেলে আমার ভয়ানক কোনো বিপদ হতে পারত। এই ঘটনা আমি নিজের কাছেই রেখেছিলাম। জানি কেউ বিশ্বাস করবে না, তাই কাউকে আর বলিনি। আমি তখন তাকে বললাম, আমি আপনার কথা বিশ্বাস করছি, কারণ এমন ঘটনায় আমাদের এই জগৎ সংসারে ঘটে যার কোনো ব্যাখ্যা থাকে না। তা ওনার ফোনের রিংটনটা আজও নাকি হনুমান চালিসা। তো এই ছিল প্রথম ঘটনা। ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এরপর রয়েছে আরও একটা অসাধারণ ঘটনা। ঘটনায় যাব তার আগে বলে দিই তোমরা কিভাবে তোমাদের ঘটনা পাঠাবে। তোমরা ঘটনা পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ইমেল করতে পারো, এবং ইনস্টাতেও ডিএম করতে পারো। এই মুহূর্তে তোমাদের মোবাইল স্ক্রিনে সমস্ত রকম ডিটেলস দেখতে পারছো। এর মাধ্যমে খুবই সহজে তোমরা ঘটনা পাঠাতে পারো। আর যারা আজ নতুন ঘটনা শুনছো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা এমনই অসাধারণ ভূতের ঘটনা শুনতে পারো। আর ভিডিওতে যারা এখনও লাইক করোনি তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো আর বেশি কথা বলবো না, এবার সরাসরি চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন সোনিয়া। হাই দাদা, আমি সোনিয়া। আমি ক্লাস 11-এ পড়ি। অনেক দিন ধরেই তোমার ঘটনা শুনছি। তোমার ঘটনা শুনতে খুব ভালো লাগে। আমি তোমায় একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি আমার জেঠুর বাড়িতে ঘটেছিল। ঘটনাটি আমি নিজেই প্রত্যক্ষদর্শী। ঘটনাটি ঘটে 2020-21 সালের দিকে, ওই করোনা মহামারীর সময়কার। ঘটনাটি একটু গুছিয়ে বলি। আমার পাশের বাড়িটা হচ্ছে জেঠুর বাড়ি। শুধুমাত্র একটা বাঁশের বেড়া দিয়েই সীমানা নির্ধারণ করা। করোনার সময় হঠাৎ জেঠু একদিন অসুস্থ হয়ে পড়ে। খুব শ্বাসকষ্ট হচ্ছিল। হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সন্ধ্যা নাগাদ জানানো হয় উনি মারা গেছেন। সবাই কান্নায় ভেঙে পড়ে। জেঠুর বডিটাও আমাদেরকে দেওয়া হয় না। করোনায় মৃত্যু হয়েছে বলে ওনারাই নাকি দেহর সৎকার করে দেবেন। আমার জেঠুর 2 ছেলে, অমর আর শুভ। অমরদা বড় ভাই, তাই সেই জেঠুর সমস্ত কাজ করছিল। করোনার সময় তো জানোই যে লকডাউন চলছিল এবং বাড়িতে কোনো অনুষ্ঠানে বেশি লোককে ডাকাও নিষেধ ছিল। আমাদের পরিবারে 13 দিনেই শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ করা হয়। আর একটা নিয়ম আছে যেটা সবাই জানে, সমস্ত হিন্দু বাড়িতে মারা গেলে এই নিয়মটাই করা হয়। উঠোনে একটা ছোট বাঁশ পুঁতে রাখা হয়, তার মাথায় ছোট একটা মাটির সরা রাখার ব্যবস্থা করা হয় এবং সেই বাড়ির বড় ছেলে স্নান করে ওখানে দুধ এবং একটি কলা অর্পণ করবেন এবং সেই কলা এবং দুধ মৃত ব্যক্তির নামেই দেওয়া হয় এবং সেই দুধ কলা প্রতিদিন একটি কাক এসে খেয়ে যাবে। একে কাক দুধ বলা হয়। কাক যদি
দুধ এবং কলা খেয়ে যায়, জানতে হবে যে সেই ব্যক্তি আপনার উপর সন্তুষ্ট। ওই মৃত ব্যক্তি কাকের রূপ ধরে এসে কলা এবং দুধ খেয়ে যায়। দাদা, এই নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, এটা আমাদের নিজেদের বিশ্বাস, এটা আমি কারোর উপর চাপিয়ে দিচ্ছি না। যাই হোক, তারপর জেঠুর মৃত্যুর দিন সকালে কাক দুধ দেওয়া হয়, কিন্তু কোনো কাক এসে সেটা গ্রহণ করে না। সবাই চিন্তায় পড়ে যায়, প্রথম দিনই এমন হলো। জেঠিমা বলেন যে নিশ্চয়ই আমাদের উপর উনি রাগ করে আছেন বা উনি কোনোভাবে অসন্তুষ্ট হয়েছেন, ওই জন্যই জেঠু কাক দুধ গ্রহণ করেননি। তারপর দুপুরবেলা সবাই ঘরে শুয়ে আছি। এমনিতেই লকডাউন চলছিল, চারিদিকে লোকজন তেমন নেই। জেঠির ঘরের জানলা দিয়ে উঠোনটা দেখা যায়। তখন জেঠির ঘরে আমিও ছিলাম। হঠাৎ জেঠি আমায় হাত দিয়ে ইশারা করে। আমি জেঠির দিকে তাকাই। জেঠি আঙুল দিয়ে বাইরের দিকে দেখাচ্ছে এবং আমি আর জেঠি দুজনেই দেখি বাইরে কাক দুধের পাত্র থেকে জ্যাঠা কলা তুলে খাচ্ছে। এই দৃশ্য দেখে আমি চমকে উঠি এবং ভীষণভাবে ভয় পেয়ে যাই। একদম দিনের বেলাতেই যে মানুষটা কাল মারা গেছে সেই মানুষটা কিনা কাক দুধ থেকে কলা তুলে খাচ্ছে। তারপর 1 ঘন্টা আমরা ওই ঘরের মধ্যেই বসে থাকি, বাইরে বেরোনোর চেষ্টাও করিনি। 1 ঘন্টা পর দাদাকে, মানে আমার জ্যাঠার ছেলেকে বললাম, দাদা দেখে আয় তো ওর মধ্যে কলাটা আছে কিনা। দাদা দেখে এসে বলল, না ওর মধ্যে কলা নেই। আমি আর জেঠি তখন দাদাকে ঘটনাটা বললাম। দাদা বিশ্বাস তো করলই না, উল্টে বলল আমাদের চোখের ভুল। আমরা আর বেশি কিছু বললাম না, আর জেঠিও অনেক শোকে আহত ছিল, তাই আর বেশি কিছু বলতে চাইনি। আর একই সাথে আমরা 2 জন মানুষ দেখলাম, তাহলে কিভাবে ভুল হতে পারে। যাই হোক, এরপর 13 দিন আর কিচ্ছু হয়নি। এবার শ্রাদ্ধের দিন জেঠুর সমস্ত প্রিয় খাবার রান্না করা হয়েছিল। তাকে খাবার দেওয়া হবে সন্ধ্যাবেলায় একটা কুল গাছের নিচে। কুল গাছটি বাড়ি থেকে একটু দূরে। সন্ধ্যার একটু আগে দাদা, আমি, জেঠি এবং আরও 2 দাদা খাবার দিয়ে আসতে গেছিলাম। খাবার মাটির পাত্রে দেওয়া হয়েছিল। প্রতিটা পদ আলাদা আলাদা পাত্রে সাজিয়ে দেওয়া হয় এবং জেঠু সিগারেট খেতেন, তাই তাকে একটা সিগারেটের বাক্সও দেওয়া হয়। সমস্ত খাবার পরিপাটিভাবে সাজিয়ে আমরা বাড়ি চলে আসি। 1 ঘন্টা পর আমরা ওখানে যাই এবং গিয়ে দেখি অবাক কাণ্ড। খাবার অর্ধেকটা খেয়ে গেছে আর খুব সুন্দরভাবে গুছিয়ে খেয়েছে, মানুষ যেভাবে খায়। জেঠুকে একটা পাত্রে লাল শাক দেওয়া হয়েছিল। লাল শাক দিয়ে কিছুটা ভাত মেখেছে, লাল হয়ে রয়েছে ভাতগুলো। মাছের মাথা থেকে অর্ধেকটা মাছ খেয়েছে। মিষ্টির পাত্র থেকে একটা মিষ্টি সম্পূর্ণ খেয়েছে এবং জলের গ্লাস থেকে হাফ গ্লাস জল খেয়েছে এবং সিগারেটের বাক্স থেকে 2টো সিগারেট নেই। দাদা, এই ঘটনাগুলোকে কিভাবে অস্বীকার করি? আর এ তো আমার নিজের চোখে দেখা। কুকুর বেড়াল কি কখনো ভাত মেখে খেতে পারে? আর আমার দাদারাও ব্যাপারটা দেখে বেশ অবাক হয়। আর এমন অলৌকিক ঘটনা যে ঘটে, এটা তারা বিশ্বাস করে। দাদা, এই ছিল আমাদের পরিবারে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনা ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। তো এটা ছিল আজকের এপিসোডের 2টো ঘটনা। ঘটনা দুটো কেমন লাগলো? প্রথম ঘটনাটা বেশি ভালো লেগেছে নাকি দ্বিতীয় ঘটনাটা? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও, তোমরা ঘটনা পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমেল করতে পারো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো।
তো আর বেশি কথা বলবো না, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।